সাজে, অর্থাৎ দেখুন গলিত ললিত বসন সাজে, মণিজুত বেনি ফণি বিরাজে। ললিতা বলছে তুঙ্গবিদ্যা তুই কি দেখে এলি? বলে শুনবি আমি কি দেখলাম? দেখলাম ময়ূরের কোলে সাপ নাচিছে। ময়ূরের কোলে সাপ নাচিছে। এই চুপ! কি দেখে এলি? তোর এই হিয়ালি বন্ধ করতো। আরে ময়ূরের কোলে কোনদিন সাপ নাচে? ময়ূরের প্রিয় আহারের জিনিস হচ্ছে সাপ। সাপ দেখলেই ময়ূর খেয়ে নেবে। তাই ময়ূরের কোলে কিন্তু সাপ নাচে? বলে হ্যাঁ আমি তো তাই দেখে এলাম। বলে কি করে দেখলি? বলে শুনবি। গলিত ললিত বসন সাজে, মণিজুত বেনি ফণি বিরাজে। কালকে রাসে যখন রাধারানীকে সাজিয়েছিলাম তখন এই রাধার কেসটাকে নিয়ে বিনুনি করেছিলাম, জানিস? মনে নেই? উঁচো কৌরচ উঁচো কৌরকর উঁচো জোরচ কুচো জোরক মাঝে। অর্থাৎ রাধারানীর বক্ষস্থলটা উঁচু, বক্ষস্থলে দুটো কুচো যুগ মানে স্তনযুগল। মায়েদের স্তনযুগলকে বলা হয় কুচো যুগ। কুচো যুগ আর রাধারানী কুচো যুগটা পর্বত বেষ্টিত, এত সুমধুর গঠন, তাহার মধ্যে ওই বিনুনিটা ঠিক এইভাবে হৃদয়ের দুটো কুচো যুগের মাঝখানে, স্তনযুগলের মাঝখান দিয়ে গোবিন্দকে বদনে ধরে শুয়ে আছেন। আর বেনি ভুজাঙ্গিনী দাঁড়িয়ে আছে, মণিজুত বেনি ফণি বিরাজে। তাহলে ওই কেশের মধ্যে মণি কোথায় এলো? মণি তো থাকে সাপের মাথায়। বলে না, চম্পক ফুল দিয়ে যে একটা সুন্দরভাবে কেশে সাজিয়েছিলাম ওটাই হলো মণি। কালো কেশের বিনুনিটা হলো সাপ, আর ময়ূর হলো কৃষ্ণের চূড়ার উপরে যে পুচ্ছটি আছে ওটাই হলো ময়ূর। আমি তো তাই তো দেখে এলাম। দেখলাম ময়ূরের কোলে সাপ নাচিছে। আসতে আমি ময়ূরের কোলে। বলে বাবা তুঙ্গবিদ্যা তুই না শিক্ষিত বেশি, তো তোর কথার মধ্যে একটা হিয়ালি ভাবার্থ আলাদা। সত্যি। আর কি দেখলি? দেখলাম তরিত জড়িত জলদ ভাতি, দোহে সুখে সুতি রহল মাতি রে। জলদ ভাতি দোহে সুখে সুতি রহল রে। সেটা আবার কি ধরনের কথা? তরিত জড়িত জলদ ভাতি, দোহে সুখে সুতি রহল মাতি। তড়িৎ মানে কি? তড়িৎ মানে চাকাশের বিদ্যুৎ, মেঘকে জড়িয়ে জড়িয়ে ওঠে। জলদ ভাতি, জলদ মানে হচ্ছে মেঘ, মেঘের ভালো নাম হচ্ছে জলদ। তা মেঘ কোথায়, বিদ্যুৎ কোথায় উঠে না, যেন মেঘকে জড়িয়ে জড়িয়ে ঘুরছে। বলে তাই কি করে সম্ভব? বলে হ্যাঁ দেখলাম। কি জানিস? কালো মেঘের কোলে সৌদামিনী। মেঘের কোলে সৌদামিনী। ওই নিকুঞ্জমন তীরের মাঝে কালো মেঘের কোলে সৌদামিনী। তড়িত জড়িত জলদ ভাতি, দোহে সুখে সুতির হলো মাতি। আমার রাধারানী হলো বিদ্যুৎ বরণী, আর কৃষ্ণ হলো কালো মেঘ। কৃষ্ণ তো কালো, আর রাধারানী হচ্ছে সোনার বরণী, বিদ্যুতের যা বর্ণ। আমার রাধারানী তার থেকেও উজ্জ্বল জ্যোতি। কৃষ্ণকে জড়িয়ে ধরে বুকে আছে, দুজনে শয়নে আছে। কৃষ্ণ হলো কালো মেঘ আর রাধারানী হলো বিদ্যুৎ। তাই মেঘ বিজড়ির জরাজরি। মেঘ বিজড়ির জরাজরি।
কালো মেঘের কোলে সৌদামিনী মেঘে বিজরির জরাজরি। যিনি ভাদর রসভাদর, এই ভাষাটা বড় কঠিন, এই পদাবলীটা মন পেতে শুনুন, তাহলে রসটা পাবেন আপনারা। যিনি ভাদর রসভাদর পরম আদর সেজ। যিনি ভাদর রসভাদর মানে ভাদ্র মাসে যদি বর্ষা লেগে যায় কেমন হয়, চারিদিক রসে যায় বৃষ্টির জলে, যায় না? যিনি ভাদর রসভাদর পরম আদর সেজ। তাহলে এই পদ্মার ব্যাখ্যা কি দিতে চেয়েছেন? এ রসে কেউ ভেজে কেউ ভেজে না রে। কেউ ভেজে কেউ ভেজে না রে। কে ভেজে? গুরুর চরণে ধরে পড়ে আছে, কেউ ভেজে কেউ ভেজে না রে। যারা গুরুর চরণ ধরে পড়ে আছে, কেউ ভেজে কেউ ভেজে না রে। তাহলে যারা গুরুর চরণ আশ্রয় করেছে এই রসের রসিক তারাই, আদার্স কেউ নয়। আর ভেজে না কারা? যারা মায়ার ছাতায় বসে আছে তারা ভেজে না রে। মায়ার ছাতায় বসে আছে, বলি মায়ার ছাতায় বসে আছে, কেউ ভেজে কেউ। দেখবেন চাষিকে কিন্তু যতই বৃষ্টি হোক জল হোক চাষ করতে যেতে হবে মাঠে, তা নাহলে তার ফসল হবে না, সমাজের অন্ন পাবে না, খেতে পাবে না। আর এক শ্রেণীর মানুষ আছে দোতলার উপরে বসে বসে দেখবে, খাতে বসে বসে, তাহলে এরা ভিজে পরিশ্রম করছে, ফসল তুলছে, আর তাদের শুধু দেখেই খালাস। তদ্রূপ এই রাধা কৃষ্ণের প্রেম বাদরে যারা সদ্গুরুর চরণ আশ্রয় করেছ একমাত্র তারাই ভিজছেন। যারা সংসারের রূপ মায়াতে আবদ্ধ হয়ে আছে, যারা গুরুর আশ্রয় করেনি, ওই সংসার রূপ মায়ার ছাতার তলায় তাদের দিন কেটে যাচ্ছে, শেষে তাদের পুঁজিপাটা সব শেষ। পেঁচা পাখি যেমন, পেঁচা পেঁচা লক্ষ্মী পেঁচা বৃষ্টি পড়লে গাছের কোঠরেই বসে থাকে, গায়ে এক বিন্দু জল লাগাবে না। তথাপি এই রাধা কৃষ্ণ বাদরে, এই হরিবাসরে যারা আসতে জানে না, হরি কথা কৃষ্ণ কথা যারা শোনে না, তারা পেঁচার মতো পাখি হয়ে সংসার কাম কোটরে বসে থাকে। কাম কোটরে বসে আছে, যারা কৃষ্ণ রসবাদরে ভেজে না রে, কাম কোটরে বসে। কৃষ্ণ রসবাদর ভেজে না রে, তারা কাম কোটরে বসে আছে। কৃষ্ণ প্রেম রসবাদরে যারা ভেজে না, তারা ওই পেঁচার মতো তাদেরও দশা। অকই তব কৃষ্ণ প্রেম যিনি জাম্বনদ হেম, হেন প্রেম নার লোকে নির্লোকের না হয়। যদি হয় কারো যোগ কভু না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না হয় যোগ। কৃতলালিশ ভুজবালিশ আলিশ নাহি তেজে। হরে কৃষ্ণ, কথাটা ভালো করে শোনো। কৃতলালিশ ভুজবালিশ আলিশ নাহি তেজে। ললিতা বিশাখা বলছে, এই বিশাখা, ও বিশাখা, কালকে রাধারানীকে যখন শয্যা রচনা করে দিয়েছিস বালিশ দিসনি? বিশাখা বলছে, কেন বালিশ দিনি? আমি মনের মতো করে বালিশ দিয়ে ফুল পেড়ে দিয়ে
শয্যার উপর ফুল ছড়িয়ে দিয়ে শয্যা রচনা করে দিয়েছিলাম, তা বালিশ কই? গোবিন্দের ভুজদণ্ডে মাথা দিয়েছেন রাধারানী আমার, কেমন ভাবে বালিশটা সরে গেছে। সে তো একটা জড় পদার্থ, তুলোর বালিশ, সে বালিশটা নেই। গোবিন্দের ভুজ বালিশে রাধারানী আমার মাথা দিয়েছেন। ভালো করে লক্ষ্য করুন, ভুজদণ্ডে বালিশে এখানে গোবিন্দের হাতে মাথা দিয়ে রাধারানী গোবিন্দকে জড়িয়ে ধরে পরম আনন্দে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। ললিতা বলছে বালিশ দিয়েছিস, তা কই? বালিশ সরে গিয়েছে, সরে গিয়েছে। আয় চুপ চুপ চোখ যা মন তাই বলে দিলে হবে? ওর কি প্রাণ আছে? ও তো জড় পদার্থ। পদকবি ব্যাখ্যা দেখুন, বৈষ্ণব পদকবি বলছে বালিশটা সরে গেছে। বলে সরে কি যায় নাকি? ও কি মানুষ না কোনো প্রাণী? হ্যাঁ, বলে আপনা হতে সরে গিয়েছে। বলি আপনা হতে বালিশ সরে গিয়েছে। কেন সরে গেল? এই আমি বলছি সরে গেছে, তুমিও বলে দিচ্ছ সরে গিয়েছে। সরে গেল কেন? অত আরাম দিতে পারবে না, তাই আপনা হতে সরে গিয়েছে। আরামে দিতে আপনা হতে সরে গিয়েছে, আপনা হতে সরে গিয়েছে, আপনা হতে বালিশ সরে গিয়েছে। গোবিন্দের এই ভুজের ওপর অর্থাৎ বাহুতে মাথা দিয়ে রাধারানী যত সুখ পায়, একটা জড় পদার্থ বালিশে কি ওই আরাম রাধারানী পায়? তাই বালিশটা নিজে নিজেই সরে গেছে। নিতাই গৌর হরিবোল হরিবোল। এবারে টুটলকিয়ে ফুল ধনু গুণ, টুটলকিয়ে টলকিয়ে ফুল ধন গণ, কিয়ে রতি সিন ভেলো, কিয়ে রতি শুনো ভেন, সমর মাঝে পড়ল লাজে, আর সমর মাঝে পাওল লাজে, বিপত্তি পড়ল যুবতী আর বৃন্দ। দৈবিত